ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনার জন্য সন্দীপন চট্টোপাধ্যায়ের কাহিনী সপ্তম স্বর্গ অবলম্বনে কবন্ধ। আজকের গল্পে এক বেসরকারি কোম্পানির সাধারণ একজন সেলসম্যান সপ্তম সেন একজন শখের লেখক। মাঝে মধ্যেই রাতে কিছু স্বপ্ন দেখে সে, বীভৎস কিছু ঘটনা, আর সেই স্বপ্ন থেকেই সে লেখে গল্প। হঠাৎ একদিন সপ্তমের বাড়ি থেকে উদ্ধার হয় তার মা, তার স্ত্রী আর তার নিজের মুন্ডহীন দেহ। সপ্তমের বাবা ছিলেন একজন নামকরা তান্ত্রিক। লোকমুখে শোনা যায় তিনি নাকি ভূত দেখতে পেতেন। এই 3 মৃত্যুর তদন্তভার এসে পড়ে এক গোবেচারা নিরীহ গোয়েন্দা তিমিরের ঘাড়ে। সে খুঁজে বার করে সপ্তমের স্বপ্ন দেখার রহস্য। কি সেই রহস্য, কে খুনি, জানতে হলে শুনুন আমাদের আজকের নিবেদন কবন্ধ। গল্পটি আমরা নিয়েছি অরণ্যমন থেকে প্রকাশিত রহস্য রোমাঞ্চ সংকলন বৃশ্চিক থেকে। গল্পের কিছু অংশের বর্ণনা বিভৎসতার কারণে সকল শ্রোতার উপযোগী নয়। শুরু হচ্ছে কবন্ধ। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। রাত 10টা থেকে প্রায় 2 ঘন্টা বসেও খসড়াটা দাঁড় করাতে না পেরে হাল ছেড়ে দিল সপ্তম। প্রতিবারই গল্পগুলো এক অসম্ভব কানাগলিতে গিয়ে আটকে যাচ্ছে। বিচ্ছিরি প্লটের গোলক ধাঁধায় ঢুকে কিছুতেই বেরোনোর পথ খুঁজে পাচ্ছিল না সে। 3 কাপ কড়া কফি গলাধ্যকরণ করেও কোনো লাভ হলো না, বরং বারদুয়েক বাথরুম হয়ে গেল তার। কালকের স্বপ্নটা, যেটা নিয়ে একটা সলিড গপ্প ফাঁদবে বলে বসেছিল, কোথায় যেন গায়েব হয়ে গেছে। মাথায় এদিকে হাজারো চিন্তা। সম্পাদক বেয়াকুব কদিন ডুব মেরেই ছিলেন, ঘোরাঘুরি সেরেই আবার তাগাদা দিতে শুরু করেছেন। ইতিমধ্যে বারদুয়েক ফোন এসেছে। গলার স্বরক্ষেপণে প্রথমবার লেখা শেষ করার মিনতি, আবার ক্ষণিক বিরতির পরে কাঠিন্যের কড়া পাঁচন কিছুটা চুপ করেই হজম করতে হয়েছে সপ্তমকে। কি আর করা, লেখাটাও যে সময় দরকার। এদিকে গল্পের গরুকে কিছুতেই বাঘ বানানো যাচ্ছে না। গাছে সে উঠবেই, তার উপর মগ ডালে চড়ে বসে হাম্বা ডাকও ছাড়তে চায়। সপ্তম উঠে পড়ল। কিছুটা হাঁটাহাঁটি করে এলে ভালোই হয়, মাথার জ্বরটা হয়তো ছাড়বে। প্লটের গলি ঘুঁজিতে একটা রাস্তা বেরিয়েও আসতে পারে। কম্পিউটারটা বন্ধ করে উঠতে যেতেই ফেসবুক মেসেঞ্জারে একটা নোটিফিকেশন এলো। নিউ মেসেজ, প্লিজ অ্যাকসেপ্ট। সাধারণত যে মানুষটা ফেসবুকের বন্ধুবৃত্তে নেই, সে যদি যোগাযোগ করতে চায় তাহলে এই মেসেজটা আসে। সপ্তম একটু কৌতূহলী হয়ে বসে পড়ল। রাত প্রায় 2টো বাজে। এখন আবার কে জ্বালাতে চাইছে? এই জন্যই ফেসবুকে বেশি আসে না সে। সারাদিন অফিসে গাধার মতো খাটতে হয় তাকে। মাসের টার্গেট, সপ্তাহান্তের টার্গেট, এমনকি বসের তম্বির মুখে দিনের টার্গেটটাও সেট করে ফেলেছে সে। মাল বেচা, সেটা সময় মতো ডেলিভারি হলো কিনা দেখা, কোম্পানির অ্যাকাউন্টস, লজিস্টিক্সকে হাতে পায়ে ধরে মানানো, বসের ধ্যাতানি, মিটিংয়ের চমকানি, সব শেষ করে এসে রাতের কিছুটা সময় তার নিজের জন্য বরাদ্দ। এই সময়েই সে অন্য জগতে বিচরণ করে, ভয়ের জগতে, যেখানে সে নিজেই সর্বে সর্বা। এখানে সে ভয় পায় না, সে ভয় দেখায়, রচনা করে একের পর এক হাড়হীন ভৌতিক জগতের। ছদ্মনামে একটিমাত্র ম্যাগাজিনে লেখে সে। ফেসবুকে খুব বেশি থাকে না সপ্তম। কয়েকজন পুরনো হাফ প্যান্ট পরার সময়কার বন্ধুর সঙ্গে সামান্য খোশ গল্প ছাড়া এই আজব দুনিয়ায় তার কোনো উপস্থিতি নেই। সোশ্যালাইট হিসেবে সপ্তমের সুনাম কোনোদিনই ছিল না।
কিন্তু তাতে তার কোনো খেদ নেই। স্ত্রী মালিনী আর বুড়ি মাকে নিয়েই তার সংসার। এমনকি ছা পোষা তকমাটা গায়ে আঁটানোর ব্যবস্থাও তার দ্বারা হয়নি এখনো। মালিনী তাকে বিয়ের পর প্রথম এই ঘর কোনো স্বভাবের জন্য খোঁটা দিত বটে, কিন্তু এখন সেও হাল ছেড়ে মানিয়ে নিয়েছে। আর সপ্তমের লেখালেখির সময়ে কেউ তাকে বিরক্ত করলে যে হিতে বিপরীত হয় সেটাও সে বুঝে গেছে। পিং শব্দে মেসেজটা ঢুকতেই সপ্তম উঠতে গিয়েও চেয়ারে বসে পড়েছিল। মেসেজটা খুলেও দেখল একটা অজানা প্রোফাইল থেকে রিকোয়েস্ট এসেছে। প্রোফাইলের নামটা কিন্তু চমকপ্রদ, সপ্তম স্বর্গ। প্রোফাইলের ডিসপ্লে পিকচারটাও খুব অদ্ভুত। আবছা নীল পটভূমিতে একটা মুখ, তবে ঠিক মুখ না, দুটো জলজলে চোখ, আর বাকিটা সিলুয়েটে ঢাকা। চোখ দুটো যেন নির্নিমেষে তারই দিকে তাকিয়ে রয়েছে। এ ধরনের অদ্ভুত ছবি সপ্তম কোনো দিন দেখেনি। প্রথমে প্রোফাইলটা নিয়ে বেশ খানিক ঘাঁটাঘাঁটি করল সপ্তম। কিছু মানুষের প্রোফাইল খুঁজে পেল যারা এর বন্ধু। তাদের দেখে খুব একটা হিজিবিজি মনে হলো না এক ঝলকে। যাই হোক, তার দৃষ্টি আবার ফিরে গেল সেই হিম শীতল চোখ দুটোর দিকে। কি ঠান্ডা সাপের মতো চোখ রে বাবা! এটা কে? বুকের মধ্যে একটা চোরা ভয়ের স্রোত নিয়ে সপ্তম প্রোফাইলের মেসেজটা ডিলিট করতে গিয়েও থেমে গেল, কারণ ততক্ষণে ও মেসেজটা পড়ে ফেলেছে। সপ্তম সেন ওরফে কবন্ধ, স্বপ্নটা মনে আছে তো? রীতিমতো চমকে উঠল সপ্তম। এ তার স্বপ্নের ব্যাপারে কিভাবে জানল? বলাই বাহুল্য, কবন্ধ সপ্তমের ছদ্মনাম। অনেক ভেবে চিনতে বেশ একটা জম্পেশ গোছের ছদ্মনাম বেঁচেছিল সপ্তম। কবন্ধ অর্থাৎ মুন্ড নেই যার। মুন্ডহীন মানুষের আর কি পরিচয়? পরিচয় গোপনকারী তো মুখই ঢাকতে চায়, তাই সেক্ষেত্রে কবন্ধ হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু এই নামটা তো কেবল তার বউ আর সম্পাদক ছাড়া আর কেউই জানে না। মালিনী খুবই ঠান্ডা স্বভাবের মেয়ে, সাথে পাঁচে নেই। গল্পের বই বলতে দু একটা সুচিত্রা ভট্টাচার্য ছাড়া আর বেশি কিছুর পাতা উল্টে দেখেনি। বিয়ের পর যখন সপ্তমের এই ছদ্মনামে লেখালেখির ব্যাপারে জানতে পারে, সে বেশ আশ্চর্য হয়েছিল। তুমি লেখো আর তা ছাপাও হয়? হ্যাঁ, ওই ছদ্মনামে। অ্যাকচুয়ালি আমার আসল পরিচয়টা ফাঁস করা নিষেধ আছে। কেন? তোমার গল্প যখন ছাপা হয় তখন তো বেশ ভালো লেখো, তুমি পরিচয় গোপন করো কেন? আসলে আমি চাই না আমার লেখালেখি পড়ে আমাকে নিয়ে কেউ টানা হ্যাচড়া করুক। আর লেখা ছাপা হওয়ার পরে সবাই যদি আমাকে কন্ট্যাক্ট করে আরও লেখা দেওয়ার জন্য, সেক্ষেত্রে সেটাও আমি দিতে পারবো না। লেখা জিনিসটা আমার এমনি এমনি আসে না, আমার লেখা আসে স্বপ্নে। স্বপ্নে মানে? তুমি ঘুমিয়ে ঘুমিয়ে গল্পের প্লট দেখতে পাও? সপ্তম তখন কিছুই বলেনি, হুঁ হাঁ করে এড়িয়ে গেছিল। কিন্তু মালিনী ছাড়েনি এত সহজে। মেয়েদের অনুসন্ধিৎসা বড় প্রবল। একবার গোঁ ধরলে পেটের কথা বের করে তবেই নিস্তার। তাই এক রাতে শারীরিক উন্মত্ততা শান্ত হলে সপ্তম যখন একটা সিগারেট ধরিয়ে তার ওম নিতে ব্যস্ত, তখনই মালিনীর আদুরে গলায় প্রশ্ন উড়ে এলো। হ্যাঁ গো, বলোই না, তুমি স্বপ্নে কিভাবে গল্প দেখতে পাও? আসলে ব্যাপারটা কি বলতো, মানে তিমির বটব্যাল আজ সকাল থেকেই খুব ব্যস্ত। হঠাৎ করেই একটা ইন্টারেস্টিং কেস এসে গেছে তার হাতে। এতদিন ধরে নিজের পুঁচকে ডিটেকটিভ এজেন্সি খুলে মাছি তাড়াচ্ছিল সে। মাসে এক আধটা ডিভোর্সের কেস আসতো, তাতে অবশ্য বিশেষ কিছু কাজ ছিল না। শুধু ডিভোর্স চাওয়া বর বা বউকে ক্রমাগত ফলো করে যাওয়া, তাদের গতিবিধির ওপর নজর রাখা, আর সুযোগ পেলে ফটো তুলে প্রমাণ রাখা। এসব কাজ স্বাভাবিকভাবেই প্রথম দিকে কিছুটা থ্রিলিং হলেও
পরে পানসে হয়ে পড়ে। সাধারণ মানুষ মোটেই এত সতর্ক হয় না। এরা তো আর ট্রেন্ড গুপ্তচর নয় যে পঞ্চেন্দ্রিয় সারাক্ষণ খোলা রেখে ঘোরাফেরা করবে। তাই এই ফলো করার ব্যাপারটা শেষ পর্যন্ত যেন অসহ্য পর্যায়ে এসে ঠেকেছিল তিমিরের কাছে। একদিন তার ঘুপচি অফিসে বসে সে ঠিকই করে ফেলেছিল এই কেসগুলো নেওয়া এবার কদিন বন্ধ রাখবে। কিন্তু এবার মিস্টার মালহোত্রা কেবল তার গিন্নির অভিসারে যাওয়ার কিছু ছবি সাপ্লাই করার বিনিময়ে করে 25,000 টাকার চেক দিয়ে গেছেন। তিমির রাত্রে এক সিকিউরিটি এজেন্সিতে চাকরি করে, আর দিনের বেলায় নিজস্ব প্রাইভেট ডিটেকটিভ সংস্থার হয়ে গোয়েন্দাগিরি। তার অনেক দিনের শখ ছিল গোয়েন্দা হওয়ার, কিন্তু অনেক চেষ্টার পরেও যখন সরকারি সংস্থাগুলোতে ভর্তির কোনো পরীক্ষার গণ্ডি সে টপকাতে পারল না, তখন হাল ছেড়ে দিয়ে সামান্য মাইনের এই এজেন্সিতে ঢুকেছিল সে। তিমিরের পরিবারের আর্থিক অবস্থাও রীতিমতো তিমিরাচ্ছন্ন। বাবার বয়স হয়েছে, হাঁটতে চলতে অসুবিধে হয়। যে সামান্য পেনশনটুকু পান তাতে এই বাজারে কিছুই হয় না। মায়েরও মারাত্মক হাঁপানির রোগ, মাসে 20 দিন বিছানাতেই থাকেন। তাই সংসারের প্রায় সমস্ত কাজই তিমিরকে নিজের হাতে করতে হয়। বাগবাজার থেকে বেশ খানিকটা ঢুকে একটা ছোট্ট ঘুপচি গলিতে তিমিরের অফিস। অফিস মানে কিছু ফাইল, পেন পেন্সিল, টুকিটাকি, একটা টেবিল, একটা পুরনো সোফা সেট, আর নিজের জন্য একটা হাতল ভাঙা চেয়ার, একটা ধার করা তস্য পুরনো কম্পিউটার, আর বন্ধু রমেশের থেকে চেয়ে আনা একটা কাজ চালানো গোছের পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা। অফিসটাও আদতে কোনো এক কোম্পানির স্টোর রুম। মাসিক 1,000 ভাড়া দিয়ে সেটি ম্যানেজ করা হয়েছে। সংসার, অফিসের ভাড়া এবং নিজের চাকরি বাঁচিয়েও গোয়েন্দাগিরি করার মতো চাপ কি ফেলুদা বা ব্যোমকেশকে কখনো নিতে হয়েছিল? বেজার মুখে সেদিন সেটাই ভাবছিল তিমির। মিস্টার মালহোত্রার কাজটা ফুরলেই তো আবার এই ট্রাপিজের খেলা চলবে, কিন্তু এভাবে আর কতদিন? ঠিক তখনই ওর অফিসে ঢুকলেন এক ভদ্রলোক। ভদ্রলোককে রোঁয়া ওঠা পুরনো সোফা সেটটা অফার করে নিজে হাতল ভাঙা চেয়ারটায় বসল তিনি। মাঝারি উচ্চতার ভদ্রলোকের মাথায় কাঁচা পাকা চুল, চোখে পাতলা ফ্রেমের চশমা, মুখটা কেমন চুপসানো গোছের। গরমের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে বেশ ঘেমেই গেছেন। স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে সেটি ভদ্রলোকটির দিকে ঘুরিয়ে দিল তিনি। ভদ্রলোকের মুখ দেখে মনে হচ্ছিল উনি চারপাশ দেখে বেশ হতাশ হয়েছেন। খুবই স্বাভাবিক। অফিসের হাঁ ঘরে অবস্থা এবং তিমিরের অতি সাধারণ চেহারা দেখে হতাশ না হওয়াটাই আশ্চর্যের। মিস্টার মালহোত্রাও হয়েছিলেন, কিন্তু পরে তিনি বুঝেছিলেন সব কিছু দেখার ওপর দিয়ে বিচার করা যায় না। তিমিরের এই অতি সাধারণ চেহারাই যে তাকে ভিড়ের মধ্যে আলাদা করে দেয় না, সেটাই তার এক মস্ত সুবিধে। নমস্কার বিনিময়ের পরে ভদ্রলোক মুখ খুললেন। গলাটা কেমন ধরা শোনালো। আমার নাম প্রণবেশ মিত্র। আমি একটা খুনের কেসের জন্য এসেছি। তিমিরের হৃৎপিণ্ডটা একবার লাফিয়ে উঠল। এই তো এসে গেছে আসল কেস। সে সোজা হয়ে বসল। প্রণবেশ সান্ধ্য সত্যযুগ পত্রিকাটা এগিয়ে দিলেন তিমিরের দিকে। 3 নম্বর পাতার এই খবরটা একবার দেখুন, তারপর সব বলছি। কল্যাণীতে নৃশংস হত্যাকাণ্ড, এটার কথাই বলছেন? হ্যাঁ, ওটাই। কল্যাণীর বি ব্লকে 23 নম্বর বাড়িটিতে ঘটে গেছে এক নৃশংস হত্যাকাণ্ড। বাড়িটিতে বসবাসকারী এক যুবক, তার স্ত্রী এবং তার বয়স্কা মা, 3 জনেই এই খুনের বলি। খুনের অস্ত্র একটি ধারালো কাটারি বাড়িতেই পাওয়া গেছে। পুলিশ এখনও পরিষ্কারভাবে কিছু বলতে পারেনি, কিন্তু অনুমান করা হচ্ছে যুবক নিজেই বাকিদের খুন করে আত্মঘাতী হয়েছেন। যুবকের নাম সপ্তম সেন এবং তার স্ত্রীর নাম মালিনী সেন।
পাড়া প্রতিবেশীরা এ নিয়ে মন্তব্য করতে না চাইলেও এটা স্পষ্ট যে ব্যাপারটি খুবই অনভিপ্রেত। জানা গেছে যুবকটি এক নামী কোম্পানিতে চাকরি করতেন এবং বাড়ি থেকে অফিস যাওয়া ছাড়া পারতপক্ষে বেরোতেন না। পাড়াতে নির্বিবাদী হিসেবেই তার পরিচয় ছিল। এই ঘটনায় কল্যাণীতে যুগপৎ ভয় এবং দুঃখের ছায়া নেমে এসেছে। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। যারা খুন হয়েছেন তাদের মধ্যে কারোর সঙ্গে কি আপনার কোনো? মালিনী আমার মেয়ে। ও আম সরি, এবার আমাকে যদি একটু বিশদে বলেন। ঠোঁট চেপে কান্নার বেগ দমন করতে চাইলেন প্রণবেশ। তারপর চশমাটা খুলে রুমাল দিয়ে চোখ মুছে কথা শুরু করলেন। মালিনী আমার একমাত্র মেয়ে। ওর ডাক নাম মলি। ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি ওকে মানুষ করি। খুব একটা বেশি দূর লেখাপড়া করাতে পারিনি। গ্র্যাজুয়েশনের পরই ওকে বিয়ে দিয়ে দিই। পাল্টি ঘর। ছেলের অবস্থা মোটামুটি সচ্ছল। কল্যাণীতে নিজেদের বাড়ি। ছেলে মানে সপ্তম সেন, তাই তো? কতদিন আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, বছর দুয়েক আগে। জামাই এমনিতে স্বভাবে খুবই ভালো ছিল, কেবল একটু ঘর কোনো। সেলসের চাকরি করত, তাই অফিসের কাজে এদিক সেদিক ছাড়া কোথাও বিশেষ যেত টেত না। আমার মেয়ে এই নিয়ে খুব একটা অভিযোগও করেনি। মেয়ের কাছে শুনেছিলাম সে নাকি লেখালেখি করে। ছদ্মনামে ভূতের গল্প লেখে অন্তেবাসী নামের একটা ম্যাগাজিনে। ভূতের গল্প লিখত ছদ্মনামে? আচ্ছা, বলে যান। হ্যাঁ, তবে সে তো আজকাল অনেকেই লেখে। সেসব নিয়ে কোনো ব্যাপার ছিল না। তবে গত মাসখানেক ধরে মালিনী আমাকে ফোন করে বলতো, বাবা বাবা ওর মধ্যে কেমন একটা অস্থিরতা দেখতে পাচ্ছে। অফিস যাচ্ছে না কদিন ধরে, কেবল ঘরে বসে থাকে আর কম্পিউটারের সামনে চোখ বড় বড় করে কি যেন লেখে। রাতেও ফেসবুকে কার সাথে যেন চ্যাট করে। আমি ব্যাপারটা উড়িয়েই দিয়েছিলাম। এসব তো আজকালকার ছেলেপুলেরা করেই থাকে। কিন্তু সেখান থেকে এত বড় ঘটনা আমি আমি ভাবতে পারছি না। না 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 না, ফেসবুকে রাতে চ্যাট করে? কোনো নারী ঘটিত কেস নয় তো? আপনি খোঁজ নিয়েছিলেন? ওসব নয়। আমি সপ্তমকে চিনি। নিজের দুনিয়া ছাড়া হোক কারোর কাছেই ঠিক খোলামেলা হতে পারতো না। এরকম কোনো ব্যাপার থাকলে নিশ্চয়ই আমার মেয়ে বুঝতে পারত। আপনি কি করে জানছেন যে তলায় তলায় সেরকম কিছু ছিল না? সেলসের লোকেদের এদিক ওদিক যেতে হয়, হয়তো সেখানেই কোথাও না কোথাও। আচ্ছা, ভালো কথা। এসব কথা আপনি পুলিশকে বলেছেন? দেখুন, পুলিশের তদন্ত যে কোন পথে করাবে সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। রমেন মল্লিক আমার বন্ধু। জানতাম সে একটা বড় সিকিউরিটি এজেন্সি চালায়। তাকে বলতে আপনাকে রেফার করলো, তাই আপনার কাছে আসা। রমেন মল্লিক মানে তিমিরের বড়বাবু? ব্যাপারটা এইবারে ক্লিয়ার হলো। তিমির মনে মনে একটু শ্লাঘাও অনুভব করলো। বুঝলাম। খুনটা কবে হয়েছে বললেন? খবরের কাগজে তো রিপোর্ট কালকে বেরিয়েছে। ব্যাপারটা হয়েছে 2-3 দিন আগেই। দুধ আর কাগজ বাড়ির সামনে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা কৌতূহলী হন। মালিনীর ফোন কদিন আসেনি বলে আমিও ফোনের পর ফোন করছিলাম। উত্তর না পেয়ে আমি কল্যাণীতে চলে আসি। আমার হাঁক ডাকেই পাড়া প্রতিবেশী জড়ো হয়ে পুলিশ ডাকে। এসব পরশুর ঘটনা। পুলিশের দায়সারা ভাব দেখে আমি সেদিনই কয়েকটা লোকাল এজেন্সি এবং গতকাল কলকাতার 2টো এজেন্সিতে ভিজিট করি। কিন্তু তাদের যা রেট, ও দেওয়ার ক্ষমতা আমার নেই। শেষমেশ সেই আপনার কাছে এলাম। আপনি থাকেন কোথায়?
শ্রীরামপুরে। চেনেন নিশ্চয়ই? বিলক্ষণ, ওখানে আমার এক আত্মীয় থাকেন গোস্বামী পাড়ায়। যাকে এখানে বসে বসে তো কিছু হবে না, চলুন আপনার সাথে অকুস্থলে গিয়ে ব্যাপারটা দেখা যাক। আর হ্যাঁ, আপনার মেয়ে জামাইয়ের ছবি আছে তো? হ্যাঁ, এই যে এই যে। প্রণবেশবাবু একটা ছবি বের করে রাখলেন তিমিরের সামনে। ছবিটিতে একটি ছেলে আর একটি মেয়ে বিয়ের সাজে দাঁড়িয়ে। মেয়েটিকে সুশ্রী দেখতে, গড়ন মাঝারি, একটু ভারী দিকেই বলতে গেলে। আর ছেলেটির গড়ন সাধারণের থেকে একটু ভালো। মেয়েটির চেয়ে লম্বা, মুখে একটা খোলা হাসি। আচ্ছা, ছবিটা রাখতে পারি? নিশ্চয়ই, আমার কাছে কপি আছে। তাহলে ঠিক আছে, চলুন যাওয়া যাক, বেশি দেরি করাটা ঠিক হবে না। আর টাকা পয়সার ব্যাপারটা? সেটা পরে হবে। আমি সেই অর্থে এখনও খুব প্রফেশনাল হয়ে উঠতে পারিনি। আর আপনি আমার বড়বাবুর বন্ধু বলে কথা, তাই ওসব কথাবার্তা পরে হলেও চলবে। এখন চলুন যাওয়া যাক। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত যেন কটায়? সারাদিন অফিসে থেকেও অদ্ভুত ওই প্রোফাইলটাকে কিছুতেই মন থেকে তাড়াতে পারছিল না সপ্তম। কে লোকটা? তার স্বপ্নের ব্যাপারে সে কিভাবে জানল? মালিনী বলে দেয়নি তো কাউকে? নিশ্চয়ই এ কোনো চেনাশোনা লোক মজা করার জন্য মেসেজ করছে। আজকাল ফেসবুকে তো ফেক প্রোফাইল যে কেউ খুলতে পারে। মোবাইলে অনেক দিন পর ফেসবুক আর মেসেঞ্জার ইনস্টল করলো সপ্তম। মেসেজ রিকোয়েস্টে এখনও সেই মেসেজটা পড়ে আছে। এখনও তাকে প্রবেশাধিকার দেয়নি সে। কে হতে পারে? সপ্তম অনেক ভেবেও কিছুই খুঁজে পেল না। বাড়ি ফেরার পর মালিনীর বাড়িয়ে দেওয়া চায়ের কাপটা হাতে নিয়ে সপ্তম বলল, মা কেমন আছে? কদিন আগে মায়ের ধুম জ্বর এসেছিল। দিন কয়েক হলো জ্বরটা নেমেছে, কিন্তু দুর্বলতাটা এখনো যায়নি। কিন্তু অসুস্থতার মধ্যে এমন একটা ঘটনা শুরু হয়েছিল যা একান্তই অস্বাভাবিক। মা জ্বরের ঘোরে হঠাৎ হঠাৎ বিকট শব্দে চিৎকার করে উঠছিল। সেই রাতে মালিনী বাপের বাড়ি গিয়েছিল। বাড়িতে মা আর সপ্তমী ছিল। হঠাৎ রক্ত জল করা চিৎকার শুনে সপ্তম ভীষণ চমকে ওঠে। পাশের ঘরে গিয়ে দেখে মা বিছানায় নেই। মায়ের ঘরের আলো জ্বালার পর দৃশ্যটা দেখে সপ্তমের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। ঘরের এক কোণে বিছানার চাদর সর্বাঙ্গে জড়িয়ে গুটি সুটি মেরে বসেছিল মা। লাল রঙা চোখে চরম ভয়, দৃষ্টি বিভ্রান্ত। কেমন একটা গোঙানি শব্দ হচ্ছিল তার মুখ থেকে। সপ্তম মায়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে মাকে শান্ত করে। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছিল। কোনো রকমে পাঁচগোলা করে মাকে সপ্তম বিছানায় নিয়ে আসে। অনেকক্ষণ মাথায় জলপট্টি দেওয়ার পরে মা ঘুমোয় সেই রাতে। পরদিন সকালে মা ওকে বলেছিল জ্বরের ঘোরে তিনি নাকি তার বাবাকে দেখতে পেয়েছিলেন, কিন্তু সেই বিদেহী বাবার মতো দেখতে হলেও সে নাকি আসলে বাবার ভেকধারী অন্য কেউ। সেই অশরীরী জানলার শিক বেঁকিয়ে ঘরে আসার চেষ্টা করছিল, আর এর ফলে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। সপ্তম মাকে বুঝিয়েছিল এগুলো জ্বরের ঘোরে দেখা হ্যালুসিনেশন বা দৃষ্টি বিভ্রম ছাড়া আর কিছু না। বিছানায় শুয়ে শুয়ে ভূতের গল্পগুলো পড়া এবার মাকে ছাড়তে হবে। এসব উপদেশ দিয়ে মাকে কোনো রকমে শান্ত করেছিল সপ্তম। কিন্তু তাও মালিনী না ফেরা অবধি সপ্তমকে মায়ের সঙ্গেই শুতে হয়েছিল। মালিনী অবশ্য এসব কিছু জানে না। সপ্তম তাকে কিছু বলেওনি। একা বাড়িতে থাকে মেয়েটা, যদি ভয়টয় পায়। মালিনী শুধু জানে মায়ের বেশ জ্বর ছিল কদিন। এখন ভালো আছে, আর ঝোল দিয়ে ভাত খেয়েছে কিছুটা। কিন্তু তোমার মুখটা এত শুকনো লাগছে কেন গো? হ্যাঁ, না না, ও কিছু না।
এই অফিসের চাপ যাচ্ছে একটু। রাতে খাওয়া দাওয়া সেরে সপ্তম লেখাটা নিয়ে বসল, কিন্তু ওর মন চলে যাচ্ছিল সেই প্রোফাইলটাতে। ফেসবুক খুলে প্রোফাইলটা ঘাঁটতে বসল সে। কিছু চেনা মুখ যদি এর বন্ধুবৃত্তে থাকে, দুটো নাম চোখে পড়ল, দিয়া সরকার আর অনিমেষ জানা। সপ্তমের বন্ধু শিলাদিত্যের ফ্রেন্ড লিস্টে দিয়া সরকার রয়েছে। দিয়াকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখল সে। যদিও এগুলো তার একদমই ভালো লাগে না, তবু প্রোফাইলটার ব্যাপারে জানার কৌতূহল তীব্র হয়ে উঠেছিল। অনিমেষ জানা নামটা যে সে কোথায় দেখেছে তা ঠিক মনে করতে পারল না। চেনা নাম, কিন্তু অচেনা অবয়ব। কোথাও যেন এর ব্যাপারে কিছু পড়েছে বলে তার মনে হলো, কিন্তু অনেক ভেবেও কিছু বের করতে পারল না সপ্তম। হতাশ হয়ে সে লেখাটাই মন দিল, কিন্তু কয়েক পাতা লেখার পরই তার বেজায় ঘুম পেতে লাগল। আশ্চর্য, এরকম তো হওয়ার কথা নয়। তার কোটা অনুযায়ী এখনো সে ঘণ্টাখানেক জেগে থাকতেই পারে, কিন্তু তার চোখের পাতা যেন শীষের মতো ভারী হয়ে আসছিল। উঠে যে বিছানা পর্যন্ত যাবে তার ক্ষমতাটুকুও রইল না। তার সারা শরীর যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে। আর পারল না সপ্তম, কিবোর্ডের ওপরই মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আর তখনই তার মাথায় লেগে প্রোফাইলের মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেল। টুং করে একটা লেখা ভেসে এলো মেসেঞ্জারে। ঘুমো শব্দ, গল্পটা শেষ করতে হবে তো। সপ্তমের যখন ঘুম ভাঙল, তখন চারপাশে মিশমিশে অন্ধকার। প্রথমে সে কিছুই বুঝতে পারল না। ঘুমের চাদরটা গা থেকে একটু খসলে ওর খেয়াল হলো কম্পিউটারের ওপরেই ও ঘুমিয়ে পড়েছিল। নিজের ওপর কিছুটা বিরক্ত হয়ে বিছানায় যেতে সচেষ্ট হলো সপ্তম, কিন্তু অন্ধকারে বিছানাটা কোথায় তা কিছুতেই ঠাহর করতে না পেরে আলো জ্বালার জন্য হাতটা বাড়িয়েই থমকে গেল সপ্তম। সুইচবোর্ড কোথায়? টেবিলের একটু ওপরেই তো ছিল, কিন্তু অনেক হাতড়েও কঠিন দেওয়াল ছাড়া সে আর কিছুই পেল না। এ কি কাণ্ড! সপ্তম এবার উঠে পড়ল। কিছু একটা গোলমাল হচ্ছে। দরজার দিকে এগিয়ে গেল সে আন্দাজে। এমন ঘুটঘুটে অন্ধকার সে জীবনে দেখেনি। কারেন্ট চলে গেল নাকি? হাতড়ে হাতড়ে দরজা খুঁজতে গিয়েও সে অবাক হলো, দরজা পাচ্ছে না কেন। চারপাশে নিবিড় নিস্তব্ধতা, যেন সব কিছু থেমে আছে সপ্তমের চারপাশে। কিছুক্ষণ প্রাণপণে দেওয়াল হাতড়াবার পর সে হাল ছেড়ে দিল। এ কোথায় এসে পৌঁছেছে সে? কি রকম একটা ভয় যেন তাকে গ্রাস করল। সে গলা ছেড়ে চিৎকার করে উঠল, মালিনী, মালিনী, মা কোথায়? তোমরা কোথায়? মালিনী, মা কোথায় তোমরা? কোনো শব্দ নেই। তার গলার স্বর যেন প্রতিধ্বনিত হয়ে নিজের কানেই বাজতে লাগলো। এতক্ষণ হাতড়ে সে বেশ বুঝে গেছে যে যেখানে সে আছে সেখানে কোনো আসবাব নেই, কিন্তু তার ঘর তো আসবাবে ভর্তি ছিল। তার মানে এটা তার ঘর নয়। তাহলে কোথায় এসেছে সে? সপ্তম শুনতে পেল দূর থেকে কোনো একটা ক্ষীণ শব্দ আসছে। একটা নির্দিষ্ট ছন্দে যেন উচ্চারিত হয়ে চলেছে একটা মন্ত্র বা শ্লোক। অন্ধকারের মধ্যেই শব্দটার উৎস অনুসরণ করে সে এগিয়ে যেতে লাগলো।
কিছু দূর গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল। একটা মৃদু আলোর রেখা দেখা যাচ্ছে। আলোর দিকে তাকিয়ে তার মনে কিছুটা শক্তি এলো। ফ্যাকাশে সেই আলোর দিকে দ্রুত পায়ে এগোতে লাগলো সে। কিছুক্ষণ পর সে নিজেকে আবিষ্কার করল একটা বন্ধ ঘরের সামনে। ঘরের বাইরে একটা প্রদীপ জ্বলছে, নিবাত নিষ্কম্প তার শিখা। ঘরের ভেতর থেকে স্পষ্ট মন্ত্রোচ্চারণ ভেসে আসছে অতি দুর্বোধ্য ভাষায়। হয়তো তার আগমন টের পেয়ে ঘরের ভেতরের কণ্ঠস্বর হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ পর দরজা খুলে ঘরের বাইরে যিনি আবির্ভূত হলেন তাকে সপ্তম খুব ভালোভাবে চেনে। ইনি তার বাবা। বাবার চোখের দৃষ্টি নিষ্পলক। তাকে হাত নেড়ে ভেতরে আসতে বললেন তিনি। সপ্তম ঢুকে এলো ঘরে। ঘরের মধ্যে আরো কয়েকজন বসেছিল, প্রত্যেকের ঊর্ধ্বাঙ্গ নগ্ন এবং গায়ে পট্টবস্ত্র, অনেকটা পুরোহিতদের মতো। তারা কেউই কারো দিকে তাকাচ্ছিল না। সপ্তমের বাবা সপ্তমকে ঘরের একটি কোণ দেখিয়ে সেখানে বসতে বললেন। আবার শুরু হলো মন্ত্রোচ্চারণ। ভাষা না বুঝলেও মন্ত্রের প্রত্যেকটা শব্দ যেন সপ্তমের মনের কোনো এক অজানা তন্ত্রীতে ক্রমাগত আঘাত করতে লাগল। বারবার হাতুড়ির প্রবল আঘাতে লোহা যেভাবে গরম হয়ে ওঠে, সেই রকমই একই মন্ত্র বারবার শুনে তার শরীরের ভেতরটা আনচান করতে লাগল। তার হাত নিষ্পিস করতে লাগলো কিছু একটা করার জন্য, কিন্তু সেটা কি কি করতে চাইছে তার শরীর? কিছুক্ষণ পর ঘরে আবির্ভাব হলো অন্য একজনের। সে একা নয়, দেখেই বোঝা যাচ্ছে তাকে ধরে আনা হয়েছে। মাঝারি উচ্চতার নিতান্ত সাধারণ চেহারার মানুষটির চোখ মুখ স্বপ্নালু। সেখানে তখনও ঘুম লেগে আছে। সপ্তম কিন্তু কিছুই দেখছিল না। উত্তেজনায় তার হাত বারবার মুঠো হচ্ছিল আর খুলছিল। কিছুক্ষণ পর তার বাবা তাকে আঙুল দেখালেন ঘরের অন্য আরেক কোণের দিকে। সেখানে একটা বিরাট কৃপান রাখা ছিল। সপ্তম যেন আগেই জানত তাকে কি করতে হবে। সে তৎক্ষণাৎ উঠে গিয়ে কৃপানটা তুলে নিল। সপ্তমের বাবা এবার মন্ত্র থামিয়ে স্পষ্ট ভাষায় বললেন, এই আত্মাকে আবদ্ধ করতে হবে, তোর পরেই এর পালা। যা, এর মুন্ডুটা নামিয়ে দিয়ে আয়। আর বলতে হলো না। ধরে আনা মানুষটির মুন্ডটি এক কোপে ধর থেকে আলাদা করে দিল সপ্তম। ছিন্ন মাথাটা গড়িয়ে চলে গেল ঘরের এক কোণে। ধর থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা গরম রক্তের ধারা তাকে এক অদ্ভুত আরাম দিতে লাগলো। সে চিৎকার করে উঠল। তারপর কোপের পর কোপ মারতে লাগলো নিষ্পন্দ শরীরটার ওপর। যত রক্ত বেরোলো ততই তার উল্লাস বাড়ল। উল্লাসে যেন উন্মাদ হয়ে গেল সপ্তম। এতদিনে সে চরম সুখ খুঁজে পেয়েছে। একদম খড়দা পেরিয়ে মুখ খুলল তিমির বটব্যাল। প্রণবেশ মিত্র এতক্ষণ পাশে বসে ঘুমোচ্ছিলেন। ভদ্রলোকের চোখ মুখ দেখে তিমিরের মনে হয়েছিল গত 3 দিন তিনি এক ফোঁটাও ঘুমিয়েছেন কিনা সন্দেহ। তাই
ওকে আর জাগায়নি সে। কিন্তু তিনি চোখ খুলতেই তিমির জিজ্ঞেস করল, আপনি নিজে কি জামাইয়ের সঙ্গে কথাবার্তা বলতেন না? কেন বলুন তো? আসলে আপনার কথা অনুযায়ী সবই তো আপনার মেয়েই আপনাকে বলতো। তা আপনি নিজে জামাইয়ের সঙ্গে সপ্তাহে বা মাসে কতবার কথা বলতেন? বেশি না। আমাদের বাড়ির শরীরী সমস্যা নিয়ে নিজে এত ডুবে আছি, তাই মেয়ের খবর রাখা ছাড়া আর জামাইয়ের সঙ্গে খুব একটা কথা হতো না। ওই মেয়ে ফোন করলে একটু ধরিয়ে দিত, ওইটুকুই। আপনি কাউকে সন্দেহ করেন? না ভাই, আমার মেয়ে সাথে পাশে থাকতো না, তাকে কে এভাবে খুন করবে? আর শুধু তাই নয়, নিশ্চয়ই পড়েছেন যে সপ্তমের মা রেহাই পাননি। কি যে হয়ে গেল। তিমিররা যখন থানায় এসে পৌঁছল, কল্যাণী থানার বড়বাবু তখন সেখানে ছিলেন না। দুপুরের চাঁদি ফাটা রোদে থানার ভেতরটাও যেন ফুটছিল। ওরা কিছুক্ষণ অপেক্ষা করার পর ঘরমাক্ত বড়বাবু টুপি খুলে মাথা চুলকোতে চুলকোতে ঢুকলেন। চেয়ারে জাঁকিয়ে বসার পর প্রণবেশের কাছে তিমিরের পরিচয় জেনে তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। প্রাইভেট ইনভেস্টিগেটর আর কি পেয়েছেন? পুলিশের কাজে নাক গলালে আপনার একদিন কি আমার একদিন। এমনিতেই গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার উপরেই খুনের মামলার কিনারা করতে গিয়ে ইনি আবার কলকাতা থেকে ফেলু মিত্তির ধরে নিয়ে এলেন। স্যার, পুলিশের কাজে বাধা দেওয়ার বিন্দুমাত্র বাসনা আমার নেই। আমি শুধু নিজের মতো করে ক্রাইম সিনটা একটু দেখতে চাই, ব্যাস। যদি আপনি একটু অনুমতি দেন আর কি। আচ্ছা আচ্ছা, বসুন বসুন। এই কে আছিস? ভেতরে 3টে চা পাঠা। বড়বাবু চা খেয়ে একটু শান্ত হলেন। মুখে বিরাট তাচ্ছিল্য নিয়ে তিমিরকে একবার আপাদ মস্তক নিরীক্ষণ করে আর এক অফিসারকে জিজ্ঞেস করলেন, B26 থেকে এভিডেন্স সব আনা হয়ে গেছে নাকি এখনো কিছু বাকি আছে? সেই অফিসার জানালেন, প্রায় সবই আনা হয়ে গেছে, সামান্য কিছু বাকি থাকলেও থাকতে পারে। তাই যে ফেলু মিত্তির, দেখুন বেশি সময় নেবেন না কিন্তু, আমাদের লোক সঙ্গে থাকবে। আচ্ছা, আপনার কার্ডটা দেখি তো, কোথা থেকে আসছেন? লজ্জার কথা আর কি বলি স্যার, কার্ডটা না এখনও করানো হয়নি। অনেক কেস তো, একা মানুষ, কাজের যা চাপ বুঝতেই তো পাচ্ছেন। তা দেখুন মশাই, অবশ্য এই কেসে বিশেষ সুবিধা করতে পারবেন না। এটাকে ডাকাতির কেস হিসাবেই ধরে নিতাম, যদি না ওই ঘরের জিনিসপত্র সব অটুট থাকতো। সব একই রকম আছে, এমনকি ব্যাংক থেকে আগের দিন তুলে নিয়ে আসা 40,000 টাকার বান্ডিলটা অবধি। ডেথ কিভাবে হয়েছে স্যার? আপনি এখনো জানেন না কিভাবে মৃত্যু হয়েছে? কোথাকার গোয়েন্দা আপনি? আসলে খবরের কাগজে তো বিশেষ কিছু লেখেনি, তাছাড়া ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করে আর কষ্ট দিতে চাই। ভাবলাম সব থেকে অথেন্টিক ইনফরমেশনটা আমি তো আপনার থেকেই পাবো, তাই আর কি। বড়বাবু একবার আর চোখে প্রণবেশকে দেখে নিয়ে বলতে লাগলেন, হোমিসাইড বলেই তো মনে হচ্ছে, কিন্তু আততাই অধরা। প্রথমে মনে হচ্ছিল ওই ছেলেটাই সবাইকে মেরেছে, তারপর নিজে আত্মহত্যা করেছে। কিন্তু কেউ কি নিজেই নিজের গলা কাটতে পারে? নাকি মুন্ডহীন ধর চপার চালাতে পারে? হ্যাঁ, বুঝলাম না, আরেকটু স্পষ্ট করে বলবেন প্লিজ। ব্যাপারটা খুবই নৃশংস। ছেলেটির বউয়ের ধর ঘরের কোণে পড়েছিল, আর মুন্ডুটা বাথরুমে। মায়ের ধর বাগানে, আর মুন্ডু ছেলের বিছানার পাশে। ছেলেটার ধর ঘরের ড্রেসিং টেবিলের সামনে, আর মুন্ডুটা এখনো খুঁজেই পাওয়া যায়নি। তাই কে যে কাকে মেরেছে তার কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। আর খুনের উদ্দেশ্যটাই যদি না বোঝা যায় তাহলে ব্যাপারটা খুব একটা স্পষ্ট হয় না। আশেপাশে সবার অ্যালিবাইও খুব স্ট্রং, মোটিভ বলেও কিছু ঠিক বসছে না। টাকা পয়সা বা সম্পত্তির লোভে যে এই খুনটা নয় সেটা তো বোঝাই যাচ্ছে। আমি এদিক সেদিক থেকে সেসব ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি।
কোনো সাইকোপ্যাথও তো হতে পারে। হ্যাঁ, হতেই পারে। ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছি না, আমি লালবাজারে জানিয়েছি ডিটেলসটা। যদি ওদের কাছে এরকম কোনো কেসের ইনফো থাকে তাহলে আমাদেরকে জানাবে। যাই হোক, আপনি যদি চান তাহলে এখন একবার ক্রাইম সিন থেকে ঘুরে আসতে পারেন। আমিও তাহলে সঙ্গে যাই, তারপর একটু অন্য জায়গায় যেতে হবে। তিমির বুঝল বড়বাবুর ইনভেস্টিগেশনে গোয়েন্দার অনধিকার প্রবেশ তার নজরদারি ছাড়া হবে না। সল্ট লেকের মতো কয়েকটা আইল্যান্ড ঘুরে বি ব্লকে ঢোকা গেল। ২৬ নম্বর বাড়িটা ব্লকের একেবারে প্রান্তে অবস্থিত। বাড়িটার পেছন দিকে একটা জলা জমি, তার পরের বাড়িটা বেশ খানিকটা দূরে। বি-২৬ লাগোয়া বিশেষ কোনো বাড়ি নেই। সল্ট লেকের মতো এত ঘন ঘন বাড়ি গজিয়ে ওঠেনি বলে কল্যাণী এখনও কিছুটা গাছপালা, ফাঁকা জায়গা নিজের বুকে ধরে রাখতে পেরেছে। গাড়িও কম চলে, তাই দূষণও কম। একতলা বাড়িটা যেন এক নিঃসঙ্গ জন্তুর মতো গাছের আড়ালে থম মেরে বসেছিল। একটু নজর করলে বোঝা যায় বাড়িটার গড়ন অন্যান্য বাড়ির থেকে আলাদা। বড়বাবুকে জিজ্ঞেস করতে তিনি বললেন, এই বাড়ির মালিক সুপ্রতিম সেন, মানে সপ্তমের বাবা, কল্যাণীর আদি বাসিন্দা। তিনি বহুদিন আগেই বাড়িটি বানিয়েছিলেন। আশেপাশের সব পুরনো লোকদের থেকে জেনেছি যে এখানে নাকি তিনি কি সব তন্ত্র সাধনা করতেন। নামী পুরোহিত হিসাবে তার এলাকায় বেশ নাম ডাকও ছিল, কিন্তু বছরখানেক আগে তিনি মারা যান। আপনি কি জানেন সপ্তম সেন ছদ্মনামে ভূতের গল্প লিখতেন? হ্যাঁ জানি, কবন্ধ ছদ্মনামে লিখতেন উনি। কবন্ধ, অদ্ভুত নাম তো। অন্তেবাসী না কি একটা পত্রিকাতে লিখতেন। সম্পাদককে নিষেধ ছিল তার আসল নাম ফাঁস করার। আমি ফোনে করকানি দিতেই ব্যাটা সব উগড়ে দিয়েছে। স্যার। হ্যাঁ হ্যাঁ, দরজাটা খোলো। ২৪ ঘন্টা কাউকে না কাউকে মেন গেটে মোতায়েন রাখা হয়েছে। যান তিমির বাবু, যান দেখে আসুন কি দেখবেন। তবে আধ ঘন্টার মধ্যে চলে আসুন, আমি না হয় বাইরে অপেক্ষা করছি। আমিও যাব। আসুন। কি দুর্গন্ধ। মোট 4টে ঘর। এই যে এইদিকে 2টো শোয়ার ঘর, আর পাশে এটা লাইব্রেরি, বই আর একটা খাট ছাড়া আর কিছু নেই। আর ওইদিকে ওটা বাথরুম, আর এই যে আমাদের পিছনে কিচেন। এই দুটো বললেন বেডরুম, তাই তো? আসুন। মেঝেতে কিসের দাগ এটা? আচ্ছা, রক্ত শুকিয়ে এরকম হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে যে রক্তের ওপর দিয়ে ভারী কিছু হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে, তাই এই রকম একটা ঘষ্টানোর দাগ। আচ্ছা প্রণবেশবাবু, এই দরজাটা দিয়ে কোথায় যাওয়া যায়? কি, কোনটা? এই যে বেডরুমের এই দিকের এই ছোট্ট দরজাটা। ও, এটা দিয়ে একেবারে বাড়ির বাইরে বের হওয়া যায়। এই ঘাস জমিটা পরিষ্কার করে এখানে একটা বাগান করার ইচ্ছে ছিল মলির। পিছনের ওটা কি জলা জমি কোনো? হ্যাঁ। আচ্ছা, এখানে আর কি আছে দেখি। হ্যাঁ, একটা কম্পিউটার, মনিটর, মাউস, কিবোর্ড আছে, সিপিইউটা নেই। ফরেনসিকে নিয়ে গেছে। পুলিশ আর কি কি সিজ করেছে জানলে ভালো হতো। বড়বাবুকে বলে। না থাক। আচ্ছা দেখুন তো, এই ম্যাগাজিনগুলো কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে? কই দেখি। অন্তেবাসী, আরে বাহ, প্রতিটা সূচিপত্রেই তো আপনার জামাইয়ের নাম দেখছি। কবন্ধ, এগুলো নিয়ে যাচ্ছি। চলুন সপ্তমবাবুর মায়ের ঘরটা একবার দেখে আসি।
আসুন। এইরকম অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে থাকতেন ভদ্রমহিলা? হ্যাঁ, সামনের জানলাটার পাশে ওই বড় গাছটার জন্য আলো ঢুকতে পারে না এ ঘরে। সপ্তম অনেকবার গাছটা কেটে ফেলার। কি ব্যাপার? জানালার একটা শিক এভাবে বেঁকানো কেন? কই? আরে এই তো। হ্যাঁ, তাই তো। তার মানে এই দিক দিয়ে কেউ বাড়ির ভেতর ঢুকে এসব করেছে। না না, এই ফাঁক দিয়ে কোনো মানুষের ঢোকা সম্ভব নয়। তাহলে কি কোনো জন্তু? তিমির বাবু দেখুন। কি? শিকের গায়ে কালো লোম লেগে আছে। তাই তো, নিশ্চিত কোনো জন্তুই ঢুকেছিল এই শিকের ফাঁক দিয়ে। কিন্তু তাহলেও শিকটা বাঁকালো কে? আরে 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 ওটা কি? কোথায়? কোনটা? কি? জানলার নিচের ঝোপটার মধ্যে কালো রঙের কি একটা জীব যেন সরে গেল। আজ অফিসে কিছুতেই মন বসছিল না সপ্তমের। আজ সেলস মিট ছিল, সেখানে সপ্তমের সেলস ফিগার আশানুরূপ না হওয়ায় একটা ধমকানিও জুটল তার কপালে। তারপর অফিসের একটা পার্টিও ছিল, সেটা অ্যাটেন্ড করতে গিয়ে শেষ কল্যাণী সীমান্তটাও মিস করে গেল সপ্তম। ফলে কল্যাণী মেনে নেমে অটোর চেষ্টা করতেই হলো তাকে। কপাল খারাপ আর কাকে বলে, অটোও নেই, মোবাইলের ব্যাটারিটাও দপদপ করছে, এদিকে আবার ঝড় আসছে। নিরুপায় হয়ে রিকশায় চড়ে বসে সপ্তম। কোথায় যাবেন বাবু? বি ব্লক, পুরোহিত বাড়ি। আচ্ছা বসুন, তবে 50 টাকা লাগবে। ঠিক আছে, চলো। বাবু, আপনি পুরোহিত বাড়িতে থাকেন? হ্যাঁ হ্যাঁ, কেন? না মানে শুনেছিলাম পুরুত মশাই নাকি ভূত প্রেত দেখতে পেতেন, আত্মাদের সাথে কথাবার্তা বলতেন, তাই আর কি। কে এসব গাঁজাখড়ি কথা বলেছে তোমাকে? হ্যাঁ, রিক্সা চালাচ্ছ, চালাও তো। উনি আমার বাবা হন, আর উনি এসব কিছুই করতেন না। যত সব। দাবড়ানি খেয়ে রিক্সাওয়ালা চুপ করে গেল। সপ্তম থুম মেরে বসে রইল রিক্সাতে। ঝড়ের দাপট বাড়ছিল, রাস্তার দুপাশে ঝিম ধরা অন্ধকার, মাটি থেকে সোঁদা গন্ধ উঠে আসছে, তার মানে বেশ ভালো রকম বৃষ্টি হবে। সপ্তমের কাছে ছাতাও নেই, কাক ভেজা হয়ে যাবে নিশ্চিত। মোবাইলটা মান্থলি রাখার প্লাস্টিকে ভালো করে মুড়ে নিল সে। এখন আর ফোন করা ঠিক হবে না, যে হারে বাজ পড়ছে। কদিন ধরে মালিনী সপ্তমের মায়ের সাথে শুচ্ছে। সেদিন নাকি সপ্তম ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করছিল, রক্ত রক্ত চাই, রক্ত চাই। মালিনী খুব স্বাভাবিকভাবেই ভীষণ ভয় পেয়ে যায়। তাই এই নতুন ব্যবস্থা। যে স্বপ্নটা সেই দিন রাতে সপ্তম দেখেছিল তার মানে সে বোঝেনি, তবে এত জীবন্ত স্বপ্ন সে আগে কোনো দিন দেখেনি, এটা নিশ্চিত। এখনো সেই হতভাগ্যের রক্তের ছিটে লেগে রয়েছে তার হাতে, মুখে আর গলায়। সে জানে তার বাবা মন্ত্রতন্ত্র নিয়ে গবেষণা করতেন। তার পড়ার বইয়ের মধ্যে তন্ত্রসারের মূল বইটি বহুবার দেখেছে সপ্তম, তবে সেটা নিয়ে বাবা কোনোদিন তার সঙ্গে চর্চা করেননি, সেও কোনো আগ্রহ দেখায়নি। সে শুনেছে তার বাবা নাকি অপদেবতাদের নিয়ে গোপনে কাজ করতেন, তবে সপ্তম বিজ্ঞান পড়া ছেলে, এসব তার মনে কোনোদিন দাগ কেটে যায়নি। বাবার মৃত্যুর পরপরই সপ্তম কিছু স্বপ্ন দেখেছিল যাদের কোনো মানে নেই, তবে সেগুলো বেশ স্পষ্ট এবং
ভীতিপ্রদ। একবার ভেবেছিল এগুলো নিয়ে গল্প লিখলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। গল্প লিখতে গিয়ে সে বুঝতে পারল তার হাতে লেখা আছে। একটু এদিক ওদিক করলেই স্বপ্নে দেখা ঘটনাগুলো আর তার গায়ে জড়িয়ে থাকা ভয়াল রস সে ফুটিয়ে তুলতে পারছিল শব্দে, বাক্যে এবং অনুচ্ছেদে। তাই এখনো অবধি সে প্রায় 10টা গল্প জমা দিয়েছে। প্রতিটা গল্পই কোনো নৃশংস খুন বা আত্মহত্যা নিয়ে। তার গল্পে বীভৎসতা এত বেশি থাকে যে সেটা সবাই নিতে পারে না। কিছু প্রকাশক এই জন্যই তার প্রথম গল্পটি মনোনীত করেও ফেরত পাঠায়। তবে অন্তেবাসী বেশ সাহসী একটা লিটল ম্যাগ। তারা গল্পটি ছাপাতে রাজি হয়, আর গল্পটিও পাঠক সমাজে হইচই ফেলে দেয়। গল্পের প্লট এত মারাত্মক বলেই হয়তো সপ্তম নিজের নামে ছাপাতে চায়নি গল্পগুলো। আর গল্প বিক্রি হওয়ার পর তো আরও বেশি করে গোপনীয়তা খুঁজেছিল। নিভৃতে থাকতেই সে ভালোবাসে। প্রথম স্বপ্নগুলো সপ্তমকে অবশ করে দিত। ভয় এবং ঘৃণায় সে কুঁকড়ে থাকত। কিন্তু পরে বেশ সয়ে গেছিল। একটা সময় তো তার এরকম স্বপ্ন না দেখলে মেজাজটাই কেমন খিটখিটে হয়ে থাকত। কিন্তু এতদিন সে যা দেখে এসেছিল সবই যেন দূর থেকে দেখা ঘটনা। অথচ সেই রাতে সে যেটা দেখল সেটার কথা ভাবতেই শিউরে ওঠে সপ্তম। এসব ভাবতে ভাবতে সে খেয়ালই করেনি কখন রিক্সা চলে এসেছে তার বাড়ির মোড়ে। নেমে যান বাবু, চলে এসছি। আরে এইখানে কেন? আর একটু ভিতরে তো। না বাবু, ওখানে নয়। ওখানে নাকি একটা কালো রঙের জন্তু রাতে পাহারা দেয়। সেদিন মদন রিক্সা নিয়ে ওদিক থেকে আসছিল, সে দেখেছে। আমি আর যাব না, আপনাকে এখানেই নামতে হবে। রিক্সাওয়ালার কথায় পিত্তি জ্বলে গেল সপ্তমের। এখন এতটা হাঁটতে হবে? মনে মনে একটা গালাগাল দিয়ে নেমে ভাড়া মিটিয়ে সে হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। অন্ধকার হয়ে গেছে চারিদিক। লোডশেডিং হয়েছে নির্ঘাত। ঝোড়ো হাওয়ার সঙ্গে ফোঁটায় ফোঁটায় শুরু হয়েছে বৃষ্টি। দুপাশের বাড়িগুলো কালো কালো জমাট অন্ধকারের মতো ঘাপটি মেরে রয়েছে। সে জানে অধিকাংশ বাড়ির বাসিন্দারাই আর এখানে থাকে না। শুধু অতীতের খোলস হয়ে রয়ে গেছে এই বাড়িগুলো। যে কটা বাড়িতে লোক আছে তাদেরই কোনোটা থেকে কুকুরের ডাক ভেসে আসছে। বাড়ির কাছাকাছি পৌঁছতেই একটা জিনিস দেখে সে থমকে গেল। একটা কালো জমাট বাঁধা অন্ধকার তার মায়ের ঘরের জানলায় ঝুলে রয়েছে। কি ওটা? সপ্তমের শরীর যেন হঠাৎ ভয়ে হিম হয়ে গেল। মনে জোর রেখে সে আরো 2 পা এগোতেই দেখতে পেল জীবটা একটা বড় লোমশ কুকুরের মতো কিছু। সবটুকু শক্তি আর সাহস গলায় এনে সে চিৎকার করে উঠল, এই হাট 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 হাট! জন্তুটা এক লাফে জানলা থেকে সরে সপ্তমের সামনে চলে এলো। অন্ধকারের মধ্যেও গাঢ়তর অন্ধকার এই জীবটার 2 চোখ যেন আগুনের মতো জ্বলছিল। মুখটা খুলে থাকায় দাঁতের সারি দেখা যাচ্ছে। সপ্তমের সঙ্গে ওর দূরত্ব ছিল মাত্র হাত পাঁচিকের। জন্তুটা আরো এগোতে যাবে তখনই হঠাৎ কিসের একটা প্রচণ্ড টানে জন্তুটা ছিটকে পিছনে সরে গেল। আর তারপর যেন অন্ধকারে মিলিয়ে গেল সেটা। যুক্তিবাদী মানুষেরা যখন যুক্তি খুঁজে পায় না তখন তারা কিরকম একটা যেন হয়ে যায়। সপ্তমীরও তাই হলো। বাড়িতে ঢোকার পর পক্ষাঘাতগ্রস্তের মতো কিছুক্ষণ বসে রইল।
ওর মাথার মধ্যেও ঝড় উঠেছিল, কিন্তু মালিনীকেও সেটা টের পেতে দিচ্ছিল না। মাকেও কিচ্ছু বলেনি, শুধু মায়ের ঘরের উত্তরের জানলাটা টাইট করে বন্ধ করে দিয়েছিল। ভাগ্য ভালো বলতে হবে, সেদিন রাত 12টা নাগাদ কারেন্ট চলে এলো। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘুম এসে যাওয়ার কথা, কিন্তু সপ্তমের ঘুম আসছিল না। সে উঠে কম্পিউটারটা অন করল। ফেসবুক খুলে দেখল দিয়া সরকার এখনও তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। মহা মুশকিল হলো তো এই প্রোফাইলটা নিয়ে। সেই রাতে স্বপ্নটা দেখার পর মোবাইল খুলে ওই মেসেজটা দেখে আঁতকে উঠেছিল সপ্তম। এ কি ঘটছে তার আশেপাশে? একটা প্রোফাইল কিভাবে জানতে পারছে তার ঘুম বা স্বপ্নের কথা? সপ্তম ঠিক করেছিল এই প্রোফাইলের রহস্যের সমাধান না হওয়া অবধি সে আর গল্প লিখবে না, কিছুতেই না। কিন্তু দিয়া সরকার যদি সাড়া না দেয় তাহলে কিভাবে এগোবে সে? সকালে শিলাদিত্যকে একবার ফোন করতে হবে, আর রাতে দেখা এই অদ্ভুত জন্তুটা সম্বন্ধেও খোঁজ খবর নিতে হবে। কল্যাণীতে এরকম একটা জীব কোত্থেকে এলো? আর অনিমেষ জানা, কোথায় যেন শুনেছে ও নামটা। বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা মাথায় আসতেই আতঙ্কে পাথর হয়ে গেল সপ্তম। হতে পারে কোনো কালো বিড়াল টেরাল ঢুকে পড়েছিল ঘরে, আর তাই তার লোম দেখতে পেয়েছেন। বড়বাবু তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, বিড়ালের লোম এত মোটা আর খসখসে হয় না জেনেও তিমির আর কিছুই বলল না। সে বুঝতে পেরেছে বড়বাবু তার কথা শুনবেন না। কল্যাণীতে আর কথা বাড়ায়নি তিমির, বরং নিজের অফিসে বসে সারা রাত জেগে অন্তেবাসীর সংখ্যাগুলো পড়ায় মনোনিবেশ করেছিল সে। প্রত্যেকটা গল্পই মারাত্মক, কারো খুন, কারো আত্মহত্যা এত পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণিত হয়েছে যে পড়লেই মনে হয় যেন চোখের সামনে ঘটনাটা দেখে লেখা হয়েছে। লেখার গুণে সেগুলোই আবার সত্যি হয়ে উঠছে পাঠকের সামনে। না, এ ছেলের প্রতিভা ছিল বলতেই হবে, তবে ছদ্মনামে কেন লিখত? সপ্তম মুণ্ডচ্ছেদ ব্যাপারটা নিয়ে বেশ অবসেসড ছিল। 10টা গল্পের মধ্যে অন্তত 5টা গল্পেই মুণ্ডচ্ছেদের বর্ণনা। পড়লে কেমন গা গুলিয়ে ওঠে। শেষ দুটো গল্প পড়ার সময় সে একটু উত্তেজিত হয়ে পড়ল। প্রথমটা একটা মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনা, আর অন্যটা একটা ছেলের ট্রেনে কাটা পড়ার ঘটনা। দুটো প্লটই তার কেমন যেন চেনা চেনা ঠেকছিল, কিন্তু কোথায় পড়েছে এমনটা? নাকি শুনেছে কারো কাছে? মনে করতে না পেরে পরদিন সকালে একবার বড়বাবুকে ফোন করা, বা তেমন হলে একবার কল্যাণী যাওয়ার প্ল্যান করে ভোর রাতে সোফায় লম্বা হলো তিমির। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখল সে। একটা ঘরের মধ্যে অনেকগুলো লোক বসে রয়েছে। দেখেই মনে হয় ওই পুরোহিতদের মতো, পট্টবস্ত্র পরিহিত। তারা একযোগে কিছু একটা মন্ত্রোচ্চারণ করে চলেছে। সে দাঁড়িয়ে রয়েছে সেই ঘরে একটা কোণে। এমন সময় একটি লোককে ধরে আনা হলো সেই ঘরে। তারপর একটি ছেলে হাতে কৃপাণ নিয়ে পরম উল্লাসে সেই লোকটির মুণ্ডচ্ছেদ করল। ধারালো অস্ত্রে ছিন্ন মুণ্ডটি ছিটকে চলে এলো যেখানে সে দাঁড়িয়ে রয়েছে সেখানে। গড়াতে গড়াতে স্থির হওয়ার আগে মুণ্ডটা তার দিকে ভিড়ল। প্রচণ্ড আতঙ্কে একটা চিৎকার করে উঠে বসল তিমির। গরমে এবং ঘামে তার সারা শরীর ভিজে গেছে। ঘরের ছোট জানলাটা সে খুলে দিল হাট করে। বাইরে থেকে হু হু করে ঘরে ঢুকল শেষ রাতের ঠান্ডা হাওয়া।
তাতেও তার মাথা ঠান্ডা হতে বেশ কিছুটা সময় লাগলো। তিমিরের মনে হচ্ছিল স্বপ্নটা এতটাই বীভৎস যে উঠে দাঁড়ানোর শক্তিটাও সে হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে কোনো রকমে বাথরুমে গিয়ে মুখে চোখে জলের ঝাপটা দিয়ে এসে একটু শান্ত হয়ে বসল তিমির। ঘুম আর আসবে না, বাকি রাতটা তিমির জেগেই কাটিয়ে দিল। সকালে সুবলদার চায়ের দোকান খোলার পর 2 কাপ চা খেয়ে শরীরটা চাঙ্গা লাগলো তিমিরে। বাড়িতে ফিরে চটপট তৈরি হয়ে প্রণবেশকে একটা ফোন করলো। তারপর রওনা দিল কল্যাণীর দিকে। মাথায় কিছু ছেঁড়া সুতো ঘুরপাক খাচ্ছে, সেগুলো জুড়ে সত্যির আসল চেহারাটা না বোঝা অবধি ওর শান্তি নেই। বড়বাবু তখনও থানায় আসেননি। তিমির বসে থাকতে থাকতে মেজবাবুর সঙ্গেই ভাব জমিয়ে ফেলল। এ কথা সে কথার পর সে জিজ্ঞেস করে বসল, আচ্ছা স্যার, মালিনীর বন্ধু স্থানীয় কেউ ছিল না? মানে জানেনই তো, মেয়েরা পেটে খুব একটা কথা চেপে রাখতে পারে না, কাউকে না কাউকে বলেই দেয়। সেরকমই কোনো বান্ধবী গোছের কাউকে পেলেও তো ব্যাপারটা আর একটু খোলসা হতো, নাকি কি বলেন? হ্যাঁ ছিল তো, কলেজ গেটে আমরা তাকেও জেরা করেছি। তার নাম কি বর্ণালী? হ্যাঁ এই তো কল্যাণী স্টেশনের কাছেই থাকে। ওর অ্যালিবাই খুব স্ট্রং। খুনের 2 দিন আগে থেকেই ও এই এলাকাতেই ছিল না, নিজের বাপের বাড়িতে ছিল দমদমে। ও সব খোঁজ খবর আমরা নিয়ে রেখেছি। স্যার একটা ছোট্ট অনুরোধ, যদি ওর বাড়ির ঠিকানাটা একটু দেওয়া যায় তাহলে জাস্ট একটু ঘুরে আসতাম আর কি। ঠিকানাটা নিয়ে বেরিয়ে পড়ল তিমির। সকালে প্রণবেশ মিত্রকে ফোন করে বর্ণালীর কথা জেনেছিল সে, কিন্তু তার শ্বশুর বাড়ির ঠিকানাটা ওর জানা ছিল না। বেশ বড় বাড়ি বর্ণালীদের। গেটে লেখা আছে সিঞ্চন ভিলা। বাড়ির সামনে একটা সুন্দর বাগান, বাগানে মালি, গেটে পাহারাদার। এলাহি ব্যাপার। এসব পেরিয়ে কিভাবে যে ভেতরে ঢুকবে সেটা ভাবতে ভাবতেই একটা প্ল্যান মাথায় এলো তিমিরে। পুলিশের ভয় সব জায়গাতেই কাজ করে। বাড়ির পাহারাদারকে দিয়ে খবর পাঠাতেই তাকে প্রবেশাধিকার দেওয়া হলো। বর্ণালী যথেষ্ট সুন্দরী, বড় ঘরের বউ হওয়ায় তার চলাফেরাতেও মাপা আভিজাত্য। তিমিরের সামনে গদি আটা সোফায় বসে মুখে এক রাশ বিরক্তি ফুটিয়ে বর্ণালী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? পুলিশকে তো আগে আমি সবই বলেছি, আবার কেন? মুখে বিরক্তি দেখালেও চাপা ভয়টা স্পষ্ট দেখতে পেল তিমির। ম্যাডাম, প্রথমেই বলে রাখি, আমি পুলিশের লোক নই, আমি প্রাইভেট ডিটেকটিভ। মালিনীর বাবা আমাকে নিয়োগ করেছেন ওর মৃত্যুর কারণটা খুঁজতে। প্রাইভেট ডিটেকটিভ? আচ্ছা, সরাসরি প্রশ্নে আসে, মালিনী দেবী কি আপনাকে এমন কিছু বলেছিলেন যেগুলো আপনি পুলিশকে বলেননি? হয়তো আপনি ভেবেছিলেন পুলিশ সেগুলো বিশ্বাস করবে না। কই না তো, আমাকে পুলিশ খুনের সময় আমি কোথায়, কার সঙ্গে ছিলাম এসবই জিজ্ঞেস করেছিল। আমি শুধু সেই প্রশ্নগুলোর উত্তরই দিয়েছিলাম। কাইন্ডলি আমাকে বলবেন, মালিনী দেবী আপনাকে ওর হাজবেন্ড সম্পর্কে কিছু বলেছিলেন কি না? বলেছিল। কথাগুলো ভারী অদ্ভুত। এমনিতেই সপ্তমের সঙ্গে আমার ভালোই আলাপ ছিল, মাঝে মধ্যে উইকেন্ডে মালিনীর সঙ্গে ও আসতো এখানে আড্ডা মারতে। মালিনী বলেছিল সপ্তম নাকি ভূতের গল্প লিখত। আমি অবশ্য ওর একটা লেখাও পড়িনি, হয়তো মালিনীও পড়েনি। ও আবার একটু ভীতু গোছের ছিল কিনা। তারপর একদিন আমাকে দুপুরে ফোন করে মালিনী একটা অদ্ভুত কথা বলল সপ্তম নাকি গল্পের আইডিয়াগুলো সব স্বপ্নে পায়। এও বলেছে যে ওর বাবা মারা যাওয়ার কয়েক মাস পর থেকেই নাকি এ ধরনের স্বপ্নও দেখতে পায়। হ্যাঁ, স্বপ্নে গল্পের প্লট? হ্যাঁ। আশ্চর্য। আপনি যদি মালিনী দেবীর বলা অন্য কোনো কথা একটু মনে করে আমাকে বলেন তাহলে হয়তো এই ঘটনাটা বুঝতে আমার একটু সুবিধে হয়। দয়া করে নিঃসংকোচে বলুন। এই ঘটনাটার কদিন আগে আমাকে মালিনী হঠাৎই জানায় ফোন করে
যে সে নাকি বেশ কয়েক রাত ধরেই বাড়ির জানলায় খসখস শব্দ শুনতে পায়। ওদের বাড়িটা নিশ্চয়ই আপনি দেখেছেন, কিছুটা ভেতর দিকে গাছপালা ঘেরা। ও বলেছিল ওর বর এলেই নাকি শব্দটা থেমে যায়, কিন্তু একটু রাত করেই আবার শব্দটা শুরু হয়। শব্দ? হ্যাঁ, তার পরের দিনই মালিনী আমাকে ফোন করে রীতিমতো ভয় ধরানো কিছু কথা বলেছিল। কি কথা? ওর বর নাকি রাতের বেলা চেঁচিয়ে উঠেছিল এক রাত্রে, দুহাত বাড়িয়ে নাকি ঘুমের মধ্যে ওর গলা টিপে ধরেছিল, আর চিৎকার করে রক্ত চাই, মুন্ডু চাই, এই সব বলেছিল। মালিনী অসম্ভব ভয় পেয়েছিল। আমার মনে হয় সপ্তম স্কিজোফ্রেনিক ছিল। অনেক সময় এরকম রোগীকে বাইরে থেকে ঠিক বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তারা মারাত্মক হয়। আর কিছু না, এছাড়া সব মেয়েলি কথা হতো। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি এবার নিশ্চিন্তে থাকতে পারেন। আপনাকে আর বিরক্ত করব না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটু ফোন নাম্বারটা দিয়ে রাখবেন, মানে যদি কিছু জানার দরকার পড়ে আর কি, তাহলে একবার কথা বলে নেব। সিঞ্চন ভিলা থেকে ভ্রুকুঞ্চন এবং ব্যাখ্যাতীত একটা অস্বস্তি নিয়ে বেরিয়ে এলো তিমির। এই পথের শেষ কোথায়? না, আর ঘুমোবে না সপ্তম। সে বুঝে গেছে ওরা তাকে দিয়ে লিখিয়ে নিতে চায় মরজগতের চিত্রনাট্য। একজন পর্যবেক্ষক যেমন তার প্রত্যেকটা পরীক্ষার ধাপগুলো লিখে রাখেন সযত্ন পর্যবেক্ষণের সাহায্যে, তাকেও বাধ্য করা হচ্ছে সব কিছু লিখে রাখতে। সে হয়ে পড়েছে কৃতান্তের সহকারী, অন্ধকার জগতের স্টেনোগ্রাফার। অনিমেষ জানার খবরটা শিলাদিত্যর কাছে পাওয়া মাত্র ওর মনে ছবিটা স্পষ্ট হতে থাকে। তারপর সপ্তম স্বর্গ প্রোফাইলটা সে বারবার ঘেঁটেছে। ওই প্রোফাইলের 10 জন বন্ধুকেও সে চিনে গেছে এবার। অনিমেষ কল্যাণীতেই থাকত, পড়াশোনা করত প্রেসিডেন্সিতে। মেধাবী ছেলে। পড়তে পড়তেই তার প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়। সে বুঝতে পারে মেয়েটি তাকে ধোঁকা দিচ্ছে। প্রচণ্ড আক্রোশে সে প্রেমিকাকে হত্যা করে এবং লাশটা গায়েব করে দেয়, আর তারপর নিজে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। খবরটা কাগজে ছোট করে বেরিয়েছিল, কিন্তু কল্যাণীর এক বাসিন্দার ঘটনা, তাই সপ্তম ব্যাপারটা জানতে পেরেছিল লোকমুখে। এমন এক মেধাবী ছেলের মধ্যে যে কি ভয়ানক এক পশু লুকিয়ে থাকতে পারে, সেটাই চর্চার বিষয় ছিল কদিন। ঠিক কি ভেবে অনিমেষ কি করেছিল তা নিয়ে অন্তত সপ্তমের আর কোনো জল্পনার দরকার নেই। ও সবটাই জানে। ওর লেখা শেষ গল্পটা এই অনিমেষকে নিয়েই। তার কৃতকর্মের প্রত্যেকটা পদক্ষেপ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে সে তার স্বপ্নে। বলা ভালো, তাকে দিয়ে পর্যবেক্ষণের কাজটা করানো হয়েছে। দিয়া সরকার শিলাদিত্যের এক বান্ধবী। বছর 3 আগে সে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছিল। দড়িতে ফাঁসটা ঠিকঠাক না পড়ায় দেহটা খাবি খেয়েছিল দীর্ঘক্ষণ ধরে। তারপর বিপুল যন্ত্রণা নিয়ে সে মারা যায়। মৃত্যুর আগের এবং সেই যন্ত্রণার সময়কার পুরো অবস্থাটা সপ্তম দেখেছে, আর সেটাই সে ফুটিয়ে তুলেছে আরও একটি গল্পে। এভাবে সে বুঝে গেছে তার বাকি 8টা গল্পের মুখ্য চরিত্ররাই ওই ফেক প্রোফাইলের বন্ধু। তারা কেউই আর ইহজগতে নেই, কিন্তু মরজগতে আছে, আর সেই জগতের এক প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে অবচেতনে নির্দেশ দেওয়া হচ্ছে লিখতে, আর না লিখলে তার নিস্তার নেই। পাহারাদার ওই জন্তু বা পিশাচ তাহলে তাকে টুকরো টুকরো করে ফেলবে। এখন ঘুমের মধ্যে রোজ একই স্বপ্ন দেখে সপ্তম।
সে নিজে অন্তর থেকে এক হন্তা হয়ে উঠছে। সে জানে তাকে লিখতেই হবে। এর মধ্যে যে কদিন সে লিখেছে তার স্বপ্ন তাকে ছেড়ে গেছে, কিন্তু যখনই সে লিখতে চাইছে না তাকে উত্তেজিত করা হচ্ছে, স্বপ্নের মধ্যে ভয় দেখানো হচ্ছে। এখন তার ঘন ঘন স্বপ্ন আসে। আগের মতো বিচ্ছিন্নভাবে সে আর স্বপ্ন দেখে না। এর মধ্যে সে আরও বেশ কয়েকটা গল্প লিখে ফেলেছে, আবার কিছু মুছেও ফেলেছে। মুছে ফেললেই মেসেঞ্জারে সতর্কবার্তা আসে। ঘরের জানলায় রাতের বেলা আঁচড়ের শব্দ ওঠে খসখস করে। বাথরুম করতে উঠলে বাড়ির পেছনের দরজায় দুম দুম শব্দ হয়। মালিনী ভয়ে আধমরা হয়ে গেছে। সে বাপের বাড়ি চলে যেতে চাইছে। কিভাবে তাকে আটকাবে সপ্তম? অফিস থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছে সপ্তম। ফোন যাতে না আসে সেজন্য নিজের ফোন বন্ধ রেখেছে। এখন কেবল সকালবেলাটাই তাকে স্বস্তি দেয় কিছুটা, কিন্তু না ঘুমিয়ে সে কতদিন থাকতে পারবে? মালিনীর মুখ শুকিয়ে যাচ্ছে প্রতিদিন। মায়ের মাঝে মধ্যেই তারও সে জ্বর আসছে। রাত্রে ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে। আসছে, মা গো, ওই আসছে গো, মা গো। সপ্তম বেশ বুঝতে পারছে এরকম বেশি দিন চললে সে পাগল হয়ে যাবে। ডাক্তারের কাছে পরামর্শের জন্য গিয়েছিল সে, কিন্তু ডাক্তার কড়া ঘুমের ওষুধ ছাড়া আর কিছুই প্রেসক্রাইব করেননি। তিনি বলেছেন ভালো ঘুম হলেই নাকি সব ঠিক হয়ে যাবে। ঘুম, হাসি পায় সপ্তমের। শেষ কবে যে ভালো করে ঘুমিয়েছে তার নিজেরই মনে পড়ে না। শেষ অবধি সে ঠিক করে মালিনী আর মাকে তার শ্বশুরবাড়িতে রেখে আসবে সে। সকালের প্রথম ট্রেনেই তাদের নিয়ে রওনা হবে সে। তারপর যা হওয়ার দেখা যাবে। রাত তখন 9টা বাজে। কল্যাণী ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। বাইরে কুকুরের ডাক কমে আসছে। হাতে একটা কাটারি নিয়ে সপ্তম বসে আছে দালানে। যদি কিছু হয় তাহলে সে এই কাটারি দিয়েই ওই জন্তুর মোকাবিলা করবে। যা থাকে কপালে দেখা যাবে। রাত 11টা বাজতেই বাগানের দিকের দরজায় খস খস শব্দ শুরু হলো। দরজায় আঁচড়ানির আওয়াজ বেরো শব্দ। ও ঘর থেকে মায়ের চিৎকারও শুরু হলো তখনই। মালিনী বাথরুমে গেল একটু আগে, এখনো বেরোচ্ছে না কেন? আচমকা সব শান্ত হয়ে গেল। উত্তেজনায় এবং আতঙ্কে সপ্তমের বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগল। সে জানে আজকের রাতটা তাকে কোনো রকমে কাটাতেই হবে। বেশ কতকগুলো সূত্র হাতের মধ্যে পেয়ে গেলে সেগুলোকে জোড়ার জন্য যে সুতোটা লাগে সেটাই খুঁজে পাচ্ছিল না তিমির। সে বুঝতে পেরেছে ব্যাপারটা অত সরল নয় যতটা পুলিশ ভাবছে। তবে একটা সূত্র সে ধরতে পেরেছে। অনিমেষ জানা নামে এক প্রেসিডেন্সির পড়ুয়ার মৃত্যুর সঙ্গে যে কবন্ধের একটা গল্পের আশ্চর্য মিল রয়েছে সেটা সে বুঝেছে। ব্যাপারটা ঢেউ কলকাতা অবধি এসে পৌঁছেছিল বলেই সে গুগল করে অনেক ঘেঁটে ঘুঁটে ব্যাপারটা উদ্ধার করতে পেরেছে। কিন্তু এর বেশি সে এগোতে পারছে না। তিমির বুঝেছে রহস্যের উৎস এবং সম্ভাব্য সমাধান দুই পড়ে রয়েছে কল্যাণীতেই। কল্যাণী পৌঁছে তিমির যখন থানায় গেল, বড়বাবু তখন জমিয়ে চা এবং অমলেট উপভোগ করছেন। তাকে দেখেই মুচকি হেসে বললেন, আরে এই তো শার্লক হোমস এসে গেছে। তা বস, কতদূর কিনারা করলেন? একটা ছোট্ট রিকোয়েস্ট আছে স্যার। একটা গল্প পড়ে একটু বলতে হবে,
তার সঙ্গে আপনার জানা কোনো ঘটনার মিল পাচ্ছেন কিনা। আরে আরে শোনো হোমসের কথা, গল্প পড়ে আমাকে অপরাধী ধরতে হবে এখন? না হে তিমির বাবু, আমার অত সময় নেই। আহা, একটু পড়ে বলুনই না, দরকার আছে বলেই তো বলছি। ম্যাগাজিনের গল্পের পাতা খুলে সে বড়বাবুর সামনে ধরল। নিবিষ্ট চিত্তে কিছুক্ষণ পড়ার পর বড়বাবুর চর্বণ ক্রিয়া বন্ধ হয়ে গেল। তিনি মেজবাবুকে হাঁক পেড়ে বললেন, পল্লববাবু, অনিমেষ জানার ফাইলটা আনুন তো, বছর 2 আগের কেস। দেখুন তিমির বাবু, সত্যি ঘটনা থেকে গল্পের প্লট নেওয়া নতুন কিছু নয়। এ জিনিস বহু আগে থেকে হয়ে আসছে এবং এটা হবেও। তবে এতটা ডিটেইলে ভদ্রলোক কিভাবে জানলেন সেটাই আশ্চর্য হয়ে যাচ্ছি। কেসটা আমি নিজে হ্যান্ডেল করেছিলাম বলেই জানি। এখানে প্রত্যেকটি ডাটা নিখুঁত বর্ণনায় সাজানো হয়েছে। আমাদের কেস ফাইলের কপি মনে হচ্ছে লেখাটাকে, কিন্তু এইটা কিভাবে সম্ভব? আচ্ছা দাঁড়ান তো দেখি। কিছুক্ষণের মধ্যেই পত্রিকার অন্যান্য সংখ্যার কবন্ধ রচিত গল্পগুলো স্ক্যান হয়ে লালবাজারের উদ্দেশ্যে মেল করা হলো। তাদের মাস্টার ডেটাবেস থেকে এই গল্পগুলোর সঙ্গে আরও কিছু বাস্তব ঘটনার সাদৃশ্য পাওয়া যায় কি না তা বোঝার জন্য বড়বাবু উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। তবে তা দেখে প্রীত হওয়ার অবস্থা তিমিরে ছিল না। তার বুকের মধ্যে একটা ভয়ের ক্রিস্টাল ক্রমেই বড় হয়ে উঠছিল। পড়ন্ত বিকেলে খবর এলো, প্রত্যেকটা গল্পই কোনো না কোনো হোমিসাইড বা সুইসাইড কেসের ভিত্তিতে লেখা। তার চেয়েও উল্লেখযোগ্য ঘটনা হলো, গল্পগুলোয় যে বিভৎসতা ফুটে উঠেছে তা সাহিত্যিকের কল্পনার বদলে পোস্টমর্টম রিপোর্টের নিষ্করুণ বিবরণের অনুসারী বললেই ঠিক বলা হয়। এই ছোকরা কিভাবে এসব ঘটনা জানল? বড়বাবুর মুখে রাগ আর বিস্ময় সামনে আসার জন্য ধাক্কা ধাক্কি করছিল। এই তো বিভিন্ন জায়গার ঘটনা, কোনোটা কসবা তো কোনোটা বহরমপুর, কোনোটা কৈখালি তো কোনোটা শিলিগুড়ি। এই লেখক কি পিশাচ সিদ্ধ ছিলেন নাকি মশাই? স্যার, একবার জিপটা দেবেন? আমি চট করে একবার ওখান থেকে ঘুরে আসতে চাই, খুব খুব আর্জেন্ট দরকার। ধুর মশাই, ওখানে আর কি আছে? এত রাতে খামোখা সাপের কামড় খাবেন নাকি? কাল সকালে যাবেন? না স্যার, যেতেই হবে, আর সেটা এক্ষুনি। শুধু সাপ নয়, আমি জানি সাপের চেয়েও ভয়ঙ্কর কিছু একটা আছে ওখানে, তাও যেতে হবে। জিপটা দিন স্যার, প্লিজ। বেশ, তা যাচ্ছেন যান, কিন্তু ফিরে আসবেন তাড়াতাড়ি। বাড়ির কাছে অন্ধকার জমাট বেঁধেছিল। এলইডি টর্চের আলোয় সামনেটা সাদা হয়ে গেল। তাও শব্দ করে বাড়ির লোহার গেটটা খুলে তিমিরের মনে হলো বাড়িটা মুখ হাঁ করে তার জন্যই অপেক্ষা করছে। তিমির অবশ্য জানত বাড়ির ভেতরে নয়, তাকে যেতে হবে বাড়ির পেছনে। কিন্তু সেইখানে যেতে হলেও বাড়ির ভেতর দিয়ে যাওয়া ছাড়া গতি নেই। পেছনের অযত্ন লালিত বাগানে দাঁড়িয়ে টর্চের আলোয় সে কিছু একটা খুঁজতে লাগল, যা তার আগেই খুঁজে পাওয়া উচিত ছিল। বাগানের বুনো ঝোপ পেরিয়েই অন্ধকার জলা। সেদিকে টর্চ জ্বালিয়ে কিছুই দেখা গেল না, শুধু একটা উঁচু ঢিবি ছাড়া। কৌতূহলী হয়ে তিমির সেই ঢিবিটার দিকে এগিয়ে গেল। হঠাৎই তার পায়ে কি যেন একটা ঠেকল। টর্চের আলোয় জিনিসটা স্পষ্ট হতেই তিমিরের বুকের ভেতরটা লাফিয়ে উঠল। একটা কাটা মাথা। কিছুদিন বাইরে থেকে বিকৃত হয়ে গেলেও সেটা যে সপ্তমেরই তা বুঝতে তিমিরের অসুবিধে হলো না। ছবিতে সে সপ্তমের চিবুকের কাছে একটা বড় জন্মদাগ দেখেছিল, আর সেটা এখানেও আছে। পরের মুহূর্তেই অন্য একটা কথা বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল তার।
কদিন আগে নিজের স্বপ্নে যে লোকটার মুন্ড তার পায়ের কাছে গড়িয়ে এসেছিল সেটা আর কারো নয়, তার নিজের। আর যে সেটা বিপুল উল্লাসে ধর থেকে আলাদা করছিল সেই মুখের চিবুকেও একটা দাগ ছিল। আর পারল না তিনি। পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে প্রাণপণে বাড়ির সামনের দরজার দিকে ছুটে গেল সে। আর ঠিক তখনই সশব্দে বন্ধ হয়ে গেল দুটো দরজায়। দারুণ আতঙ্কে তিমির জ্ঞান হারিয়ে ফেলত, কিন্তু তার চোখের সামনে এক অদৃশ্য পর্দায় চলচ্চিত্রের মতো ফুটে ওঠা কিছু দৃশ্য তার চোখ ঠিকরে বের করে আনলেও তাকে অজ্ঞান হতে দিল না। কাটারি হাতে উন্মত্তের মতো সারা বাড়ি ছুটে বেড়াচ্ছিল সপ্তম। কাউকে মারার উদ্দেশ্যে নয়, বরং শূন্যে কাটারি ঘুরিয়ে কোনো এক অদৃশ্য শত্রুর থেকে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখনই বাথরুম থেকে বেরিয়ে এলো মালিনী। কি করছো? কি করছো পাগলের মতো? আর সপ্তম নিমেষে কাটারির এক কোপ বসিয়ে দিল তার ঘাড়ে। ধারালো কাটারির এক কোপেই মাথাটা ছিটকে পড়ে গড়িয়ে গেল বাথরুমের ভেতর। ছটফট করতে থাকা ধরটিকে সে টেনে নিয়ে এলো ঘরের কোণে। নিজের ঘর থেকে বেরিয়ে এই ভয়ানক দৃশ্য দেখে প্রাণ ভয়ে বাগানে ছুটে গেলেন সপ্তমের মা। আর ছেলেও ছুটে গেল তার পেছন পেছন সেই রক্ত মাখা কাটারি হাতে। ফিরে এলো কাটা মুন্ড সমেত। হাতে লেগে থাকা রক্ত ভয়ঙ্করভাবে চেটে পরিষ্কার করে নিল সে। আর তারপর আয়নার সামনে দাঁড়ালো। নিজের হাতে পুঁচিয়ে পুঁচিয়ে কাটতে থাকলো নিজেরই মাথা। মাথাটা গড়িয়ে পড়ার পরেই আবির্ভূত হলো একটা বিশাল কালো জন্তু। সপ্তমের মাথাটা মুখে নিয়ে সে চলে গেল বাগানের দিকে। দরজাটা পেরোনোর সময় জন্তুটা একবার ঘুরে তাকালো তার দিকে। তার জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে তিমিরের শরীর অসাড় হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই জন্তুটার মুখ থেকে ঝুলন্ত সেই মাথা তিমিরের দিকে তাকিয়ে স্পষ্টভাবে বলল, লিখতে হবে, এসব লিখতে হবে। শুধু এটুকু বলার জন্যই যেন সেই মুন্ডের জিভটা তার সাথে যুক্ত ছিল। বাক্যটা শেষ হওয়া মাত্র সেটা মুন্ড থেকে খসে মেঝেতে পড়ে গেল। একটা আর্ত চিৎকার করে মেঝেতে পড়ে গেল তিমির। তার চোখের সামনে মাথা তুলল এক রাশ অন্ধকার। মাসখানেক হাসপাতালে থাকার পর যখন তিমির ছাড়া পেল, তখন সে অন্য মানুষ। এখন সে ডিটেকটিভ এজেন্সি তুলে দিয়েছে, চাকরিও ছেড়ে দিয়েছে। সে এখন গল্প লেখে, তাও আবার ভূতের গল্প। সে দেখেছে তার গল্প লেখার হাত দারুণ। স্বপ্ন দেখলেই সে তাতে ভাষার মাটি গুঁজে দিব্যি সাহিত্য বানিয়ে ফেলতে পারে। তার ছদ্মনাম নিশীথ।
শুনলেন সন্দীপন চট্টোপাধ্যায়ের কাহিনী সপ্তম স্বর্গ অবলম্বনে কবন্ধ। সন্দীপন চট্টোপাধ্যায় রসায়ন এবং ম্যানেজমেন্টে স্নাতক এবং বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। লেখালেখির ইচ্ছে অনেক দিন ধরেই, কিন্তু চর্চা শুরু কল্পবিশ্ব ওয়েব ম্যাগ থেকে। মূলত কল্পবিজ্ঞান ও হরর জনরায় কাজ। লেখকের এই গল্পটি ছাড়াও আরও কিছু মৌলিক কল্পবিজ্ঞান গল্প ও প্রবন্ধ রয়েছে। কল্পবিশ্বতে প্রকাশিত লাভক্রাফটের জীবন ও সাহিত্যের ওপর লেখা প্রবন্ধের জন্য উত্তরাধিকার সাহিত্য পুরস্কার পান 2018 সালে কলকাতা বইমেলাতে। আপনার কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে এনামুল, অন্যান্য চরিত্রে শুভদীপ, সায়ন, তমাল মুখার্জি, কুন্তল, বর্ণিশা, সাবর্ণ ও সুচিস্মিতা। গল্পের সূত্রধার আমি সায়ন। শব্দ সংযোজন বিশ্বদীপ, আবহ সৃষ্টিতে সাবর্ণ, পোস্টার ডিজাইনে নিরূপম। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।